তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটা কি বলে মিডিয়ার লোকজন একটা মিটিং করছে, তো ওনারা ওখানে যে হাজির হইলেন, উনি তো ওনার প্রতিনিধি পাঠানো উচিত ছিল, উনি ওখানে হাজির হলেন কেন? কারণ কি জানেন? এই মাত্র তারেক রহমান হইলো ওনার কাছে লাড্ডু, দিল্লি কা লাড্ডু। এই লাড্ডু ওনার খাইতে হবে এই মুহূর্তে। তারেক রহমান, কারণ এই সরকারের তো গালি দিতে হবে এখন, তাহলে কার আশ্রয়ে কার ইয়েতে যেতে হবে, সেটা হলো তারেক রহমানের কাছে যেতে হবে। মতি ভাইয়ের কথা যদি দেন, মতি ভাই কমিউনিস্ট পার্টি খাইছে, গ্লাসনস্ট পেরেস্ত্রোইকা লেখা, খোলা মন খোলা হওয়া লেখা। হ্যাঁ, কমিউনিস্ট পার্টি খাইছেন, একতা খাইছেন, যেটা তাকে বজলু ভাই মুক্তিযুদ্ধের পরে বজলু ভাই তার তত্ত্বাবধানে এই জিনিসটা দিছিলেন, যে একতাটা দেখে রাখার জন্য। এটা কিন্তু বজলু ভাইয়ের নামে লেখা ছিল। বজলু ভাই ওয়াজ দি পাবলিশার, বজলুর রহমান। বজলুর রহমান তাকে বিশ্বাস করতো, তাকে স্নেহ করতেন, ঠিক আছে? বজলুর রহমান তাকে দিচ্ছেন, সে একতা উনি খেয়ে ফেলছেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তারেক রহমানের আগমন উপলক্ষে বাংলাদেশে ব্যাপক প্রস্তুতি চলছে, এবং এই প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের গণমাধ্যমের প্রধান কর্তা ব্যক্তিদেরকে নিয়ে বিএনপি আজকে হোটেল রেডিসনে একটি সেমিনার করেছিল, যেখানে তারেক রহমানও দূরদেশ থেকে অংশ নিয়েছিলেন। সেখানে তারেক রহমানের প্রতি সম্পাদকরা আবদার জানিয়েছেন, যারা একসময় তারেক রহমানকে নিয়ে লিখেছিলেন চোরের বিচার করতে হবে, চুরির বিচার করতে হবে, লুটপাটের বিচার করতে হবে, তারেক রহমানের এইটার বিচার করতে হবে। এইটা কেন বললাম আমি? আমাকে দায় দেওয়ার সুযোগ নাই। তাদের এই বক্তব্যের পর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে লোকজন বলছে, ওই রিপোর্টগুলা, আগের রিপোর্টগুলা দিয়ে দিছে, মতি ভাইয়ের নামে লেখা, মাহফুজ আনাম ভাইয়ের নামে লেখা, সদ্য ব্যক্তিরা লিখছেন তারেক রহমানের বিচার করতেই হবে, এই চুরির বিচার করতে হবে, এইটার বিচার করতে হবে। আর তাদের এই বক্তব্য শুনে আঁকি, তারা যে বক্তব্য দিলেন, এবং রীতিমতো তারা এখন মনে হচ্ছে ইউনূস সাহেবের উপর কোনো ভরসা রাখতেছেন না, তারেক রহমানই তাদের ভরসার একমাত্র কেন্দ্রবিন্দু। ইউনূস ভাই তো ওনাদের অফিস টফিস ভাঙাইছে, তাই না? সো ওনারা ইউনূস ভাইয়ের সাথে থাকবে কেন? ইউনূস ভাই বলেছেন আমাদের সমালোচনা করেন, যা মন চায় তা লেখেন। মনে নেই মাহফুজ আনাম কি বলেছেন? 2 বছর থাকতে হবে কমপক্ষে, আমরা বলেছি 2 বছর থাকতে হবে। এখানে যেটা হয়েছে বুঝছেন, এখানে এরা তো কারো না কারোর উপর ভর করে, এদের কাজই হলো কারো না কারোর উপর ভর করা, পরজীবী। মতিউর রহমান আর মাহফুজ আনাম এর হলো মুক্ত বুদ্ধি চর্চার নামে হলো পরজীবী। এরা সবসময় কি করবে জানেন? পত্রিকার কাটতির জন্য এরা একটা কমন পলিসি মেনটেন করে, সেটা হলো বর্তমান সময়ের বিরোধিতা। এখন তারা দেখছে যে এই ইউনূসের পক্ষ থেকে এতদিন আওয়ামী লীগের বিরোধিতা করছে, তারপর ইউনূসের পক্ষ থেকে তার পত্রিকার কাটতে আর পারতেছে না, সো এখন ইউনূসের বিরুদ্ধে যাবে। এটা কিন্তু কমন স্ট্র্যাটেজি এই দুইজনের। তারা সবসময় দেখবেন যে কোশ্চেন করা এক জিনিস, সাংবাদিকতায় কোশ্চেন করা এক জিনিস, আরেকটা হলো আপনি মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু করা এক জিনিস। এই দুইজন সারা জীবন উদ্দেশ্য প্রণোদিত, যে কারণে একজন তো বলছেন যে আমরা ভুল করলে আমরা ক্ষমা চাইতে রাজি আছি, মাহফুজ আনাম বলছেন। হ্যাঁ, বলছেন না? শফিক রহমান আবার এটার জন্য ওনাকে থ্যাঙ্কস জানিয়েছেন। হ্যাঁ, আমরা ভুল করলে ক্ষমা চাইতে পারি, উনি তো এগুলো বলছেন, তাই না? তো তার বক্তব্য হলো 53 বছরের রাজনৈতিক দেশে কোন সরকারি প্রকৃত অর্থে সমালোচনামূলক সাংবাদিকতা গ্রহণ করেনি, এটা হলো তার মধ্যে। কিন্তু মিথ্যা গ্রহণ করবে কেন? আপনাদের পত্রিকাগুলো তো মিথ্যা কথা লেখে, আপনি মিথ্যা বয়ান তৈরি করে, যেটা এখনকার ছেলেরা বলে বয়ান, তাই না? তো মিথ্যা ওনারা বলেন। এখন ওনাদের ধরেন আপনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটা কি বলে মিডিয়ার লোকজন একটা মিটিং করছে, তো ওনারা ওখানে যে হাজির হইলেন, উনি তো ওনার প্রতিনিধি পাঠানো উচিত ছিল, উনি ওখানে হাজির হলেন কেন? কারণ কি জানেন? এই মাত্র তারেক রহমান হইলো ওনার কাছে লাড্ডু, দিল্লি কা লাড্ডু। এই লাড্ডু ওনার খাইতে হবে এই মুহূর্তে। তারেক রহমান, কারণ এই সরকারের তো গালি দিতে হবে এখন, তাহলে কার আশ্রয়ে কার ইয়েতে যেতে হবে, সেটা হলো তারেক রহমানের কাছে যেতে হবে। এবং তারেক রহমানের ভেজা বুঝা খায়া আবার তারেক রহমানের বিরুদ্ধে লেগে যাবে। এদের কাজই এটা রে ভাই, এটা দেখছি আমি আমার এক জীবনে দেখছি। তার মানে গঠনমূলক সাংবাদিকতা নাই। মতি ভাইয়ের কথা যদি ধরেন, মাহফুজ ভাই এতটা না। মতি ভাইয়ের কথা যদি ধরেন, মতি ভাই কমিউনিস্ট পার্টি খাইছে, গ্লাসনস্ট পেরেস্ত্রোইকা লেখা, খোলা মন খোলা হওয়া লেখা। হ্যাঁ, কমিউনিস্ট পার্টি খাইছেন,
একতা খাইছেন, যেটা যেটা তাকে বজলু ভাই মুক্তিযুদ্ধের পরে বজলু ভাই তার তত্ত্বাবধানে এই জিনিসটা দিছিলেন যে একতাটা দেখে রাখার জন্য। এটা কিন্তু বজলু ভাইয়ের নামে লেখা ছিল। বজলু ভাই ওয়াজ দি পাবলিশার, বজলুর রহমান। বজলুর রহমান তাকে বিশ্বাস করতো, তাকে স্নেহ করতেন। ঠিক আছে, বজলুর রহমান তাকে দিচ্ছেন, সে একতা উনি খেয়ে ফেলছেন, একদম গিলে খেয়ে ফেলছেন। একতার প্রকাশনা বন্ধ করে দিয়েছিলেন, যেখানে এই আকাশ, আকাশ সহ অন্যরা তখন চাইছিলেন, এবং মুনির ভাইরা চাইছিলেন যে একতা প্রকাশিত হোক। কেন প্রকাশিত হবে না? একতা আপনি কমিউনিস্ট পার্টি করবেন না এই জন্য একতা বন্ধ হয়ে যাবে? একতার এত পাঠক যারা একতা পড়ে, তাদের জন্য এটা অন্যায় না? অন্যায় ছিল না এটা? গ্রামে গঞ্জে পাঠক ছিল। বজলু ভাই তাকে রিকোয়েস্ট করছিল, তুমি কেন এটা বন্ধ করে দিচ্ছ? কিন্তু বন্ধ করে দিতে পারো না, সে শোনে নাই। কিন্তু বজলু ভাই সেই সময় আমরা বজলু ভাইকেও অনেক ইয়ে করছি যে বজলু ভাই আপনি তো এটা টেক ওভার, বিকজ আপনাকে না, ওকে তো আমি দায়িত্ব দিয়ে রাখছি, সে এটা দায়িত্ব পালন করবে। কিন্তু একতা বন্ধ করে দেয়, একতার গলা টিপা। আপনি জাস্ট ভাবেন যে একতা কি পরিমাণ মানুষের একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, কি কত মানুষের পত্রিকা ছিল। হয়তো বড়লোকদের পত্রিকা ছিল না, গ্রামে গঞ্জে ছিল, গ্রামে গঞ্জে মানুষের পত্রিকা ছিল। এটা কৃষকের পত্রিকা ছিল, ক্ষেত মজুরের পত্রিকা ছিল, চায়ের দোকানদারের পত্রিকা ছিল। একদম সেই পত্রিকার উনি গলা টিপে মারেন নাই? আমি কত কত উদাহরণ দেবে এই দলটা। উনি এটা খাইছেন। তারপর আরো বলি, আপনি যেহেতু আপনি আমাকে ইয়ে করছেন, উনি সংবাদে আসছিলেন, সংবাদে উনি টিকতে পারেন না, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট চলে গেলেন আজকের কাগজে। নাইমুল ইসলাম খানের সাথে আজকের কাগজে গেলেন, যা কি করলেন, নাইমুল ইসলাম খানের সাথে আবার চক্রান্ত করে, দুইজন চক্রান্ত করে আজকের কাগজে বেরিয়ে ভোরের কাগজ বানাইছে। খেয়াল করে দেখেন, কিন্তু আজকের কাগজকে গলা টিপে মারার চেষ্টা করছেন উনি। নাইমুল ইসলাম খান দিয়া ভোরের কাগজ খেলো। তারপর আবার কি করলো, এবার ভোরের কাগজকে গলা টিপে ভোরের কাগজকে গলা টিপে মাইরা উনি ইয়াতে চলে গেলেন, প্রথম আলো বানায়। এই দীর্ঘ পথ চলায় কত মানুষকে যিনি মানে মানুষের জীবিকা, মানুষের পেশা উনি ধ্বংস করছে। ভোরের কাগজ তখন কত প্রচলিত একটা সে ভোরের কাগজ ধরে উনি চলে গেলেন। আমার এখনো মনে আছে, সাবির হোসেন চৌধুরী তখন নৌ উপমন্ত্রী খুব সম্ভবত, আমাকে শ্যামল একদিন বললো যে চল যায় কথা বলে, এবং সাবির হোসেন চৌধুরী যেসব কথাগুলি বলছে, এগুলো শুনলে এগুলো মুখে আনার মতো না, যেগুলো উনি সাবির হোসেন চৌধুরীর সাথে করছেন। আর ইনি হলেন আমাদের দেশের সভ্য সমাজের প্রতিনিধি। সবগুলি কোনটা সভ্য বলেন তো? মানে একটা পার্টির সাথে বেইমানি করছে, একটা পার্টি, তুমি চলে যেতে পারো, পার্টি চলে যেতে, কিন্তু পার্টিটা ভাঙছে, ধ্বংস করছে, পত্রিকা বন্ধ করে দিচ্ছে। অনেকে ধারণা করে যে পার্টি ফান্ডও মেরে দিচ্ছেন, আমি জানি না সেটা, বাট এটা কিন্তু পার্টির মধ্যে আলোচিত বিষয়। সে একটা পার্টি ধ্বংস করেছে, সে একটা পার্টির পত্রিকা ধ্বংস করেছে। কত কত পেশাজীবী তখন, আপনি এমন কোন ডিস্ট্রিক্ট নেই, এমন কোন উপজেলা নাই যে উপজেলাতে একতার একজন প্রতিনিধি ছিল না, তাদের পেশা ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, বলতে পারেন যে এইসব লোকজনকে নিয়ে উনি আবার প্রথম আলোতে দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি তো সবাইকে তো আপনি দেন নাই, আপনি হয়তো 20% দিয়েছেন, বাকি 80% কোথায় গেল? বেকার হয়ে গেছে। এই যে দেখেন, একে বলে সমাজ হিতৈষী নাকি? সে এত মানুষের পেশা ধ্বংস করছে। ভোরের কাগজে সাংবাদিকদের, ভোরের কাগজে এদের পেশা ধ্বংস করছে, আজকের কাগজের সাংবাদিকদের পেশা ধ্বংস করছে। উনি কি করছেন? শুধু নিজের জন্য, নিজে মালিক হওয়ার জন্য লতিফুর রহমানের মাধ্যমে টাকা নিছেন। উনি ধনিক শ্রেণীর লুটপাটের কাহিনী লিখছেন। আমি বলি বইটা কথা, আমি অনেক এই ধনিক শ্রেণীর লুটপাটের কাহিনী কিনে এবং গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা কিনে ওর মধ্যে লিখতাম চোর মতিয়রের এই বইটা পড়ুন বলে আমি বিভিন্ন জায়গায় গিফট দিতাম। এটা পাওয়ার পরে বজলু ভাইয়ের কাছে নালিশ করছে যে আমার বিরুদ্ধে সাইফুল এটা কর। বজলু আমাকে বলে যে তুমি এরকম করতেছো কেন? আমি বইয়ের মধ্যে লিখতাম, আমি রাস্তায় পাইতাম, রাস্তার মধ্যে ওখানে আমাদের একটা খুব ও কমিউনিস্ট পার্টির গেটের একটু বাঁ পাশে একটা বইয়ের দোকান দিত, বইয়ের দোকান আছে ফুটপাতে, নামটা আমি হঠাৎ ভুলে গেছি। ও আমার জন্য এটা সংগ্রহ করে রেখে দিত, সব বইগুলো আমি কিনতাম অল্প দামে আর কি, বুঝছেন? কিনে ওইটার মধ্যে আমি এই নষ্ট মতিয়রের বইটি পড়ুন গিফট করতাম বিভিন্ন জায়গাতে। এমন একজনের কাছে গিফট করছি, তিনি যে এটা মতিবারে জানাই দিচ্ছে যে সাইফুল তো এই আকাম করতেছে আপনার, বুঝলো? আমার ডাইকে এমন টাইট দিল, আমি
এরপরে যা দিতাম, যা এমন এমন কাউকে গিফট করতাম যাতে তারা আবার এটা রিপোর্ট না করে, এরকম কাউকে অবস্থা। আপনি বলেন তখনকার সময় আমার মনের এই রাগ আমি এখন পর্যন্ত আমি পোষণ করি, কারণ আই হ্যাভ সিন এই কমিউনিস্ট পার্টি ধ্বংস করে ফরহাদ নামের একজন, এই যে ইয়াতে ফরহাদ নাম, আমি আপনাকে বলি, সে চাঁদপুরের একটা কলেজের শিক্ষক ছিল, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি করতো, সে প্রথম আলোতে ইয়াতে কি বলে একতাতে লিখতো, আমাদের একটা সিগারেট ভাগ করে খাইতো, আমি ওর সাথে অনেক সিগারেট হয়। আপনি এই যে হোটেল আছে না, যে এখানে জাতীয় সাহিত্য প্রকাশ এখন আছে, যেটা প্রকাশনী ছিল, কি নাম জানেন এই হোটেলটা, দেখছেন না, ব্রেন থেকে ভুলে যায়, নামটা আমি বলে গেছি। আর পল্টনে, হ্যাঁ নামটা প্রীতম, প্রীতম হোটেল, প্রীতম। আপনার ব্রেন আমার চেয়ে কেন খারাপ? না প্রীতম মানে ইয়ের উল্টা দিকে, আমার সাথে ব্রেন না না ইয়ের উল্টা দিকে প্রীতম, মেডিকেলসে প্রীতম। না আপনার আপনার আমার চেয়ে ব্রেন খারাপ, আমি অনেক বয়স হলো। সেই প্রীতম হোটেলের ছাদ থেকে লাফায় পড়ে আত্মহত্যা করছে এই মতি ভাইয়ের এই সিদ্ধান্তের কারণে। দুঃখজনক। কেউ কি সেই ফরহাদকে মনে রাখে? আপনার এই যে এখানে রুবেলরা আছে, রুবেলরা মনে রাখে যে ফরহাদ নামে একটা লোক ছিল, সে পার্টির জন্য আত্মহত্যা করছিল? মতি ভাইদের এই গ্লাসনস্ত পেরেস্ত্রয়িকা, এই যখন পার্টির সে হতাশ হয়েছে, এমন হতাশ হয়েছে, সে জীবনে বেঁচে থাকার আগ্রহ প্রকাশ করে। ও ফরহাদ নাম ছিল, চাঁদপুরের একটা কলেজের টিচার ছিল, প্রায় ঢাকা আসতো, আসলেই একতায় আসতো, আমার সাথে দেখা হতো। মতিউর রহমান এরকম মানুষের জীবন নিয়েছেন। আপনি এই কত আপনি শুনবেন। মাহফুজ ভাইয়ের সাথে মতিউর রহমান যদিও একে অপরের খুব ঘনিষ্ঠ এবং শিষ্য, কিন্তু তাদের মাহফুজ ভাইও তার দ্বারা প্রভাবিত, প্রচন্ডভাবে প্রভাবিত। না হলে যিনি ওসমানীর এডিসি শেখ কামালের বন্ধু হয়ে, উনি শেখ কামালের ওনার পত্রিকাতে শেখ কামাল নিয়ে যেসব বাজে কথা লেখা হয়েছে, যেসব সন্দেহজনক কথা লেখা হয়েছে, উনি অ্যালাউ করতেন। নিজের বন্ধু। কয়দিন বেঁচে থাকবেন মাহফুজ ভাই? আজকে 80 বছর তো বয়স হয়েছে, আর কয়দিন পরে তো আপনিও কিন্তু ওই যে শেখ কামালের কাছে যাবেন, তখন শেখ কামাল জিজ্ঞেস করবে, কিরে তুই তো আমার সাথে একসাথে ছিলি, একই পাড়ার, একই ধানমন্ডির, একই এলাকার লোক আমরা, তুই আমার সাথে বিরুদ্ধে এগুলা কি করলি মাহফুজ? জিজ্ঞেস করবে তো, ছাড়বে না। আমি আধ্যাত্মিক লোক না, কিন্তু আমার কথা হলো যদি মাহফুজ ভাই এই জন্য প্রস্তুতি নিচ্ছে, যে কারণে মাহফুজ ভাইয়ের আজকের কথাগুলি খুব প্ল্যাটনিক কথাবার্তা। তবে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করছেন কিনা, মতি ভাই খুব চমৎকার করে একটা কথা বলছেন, গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে দুর্বিশ্ব সাংবাদিকতা ছিল। দুর্বিশ্ব শব্দটা উনি বলেন নাই, আমি লাগাইছি। উনি লিখছেন ভয়ের সংস্কৃতি ছিল, কিছু লেখা যেত না, ডিজিএফআই এনএসআই নানা গোয়েন্দা সংস্থা দিয়া চাপ দেওয়া হতো, এটা করো ওইটা করো। কিন্তু বিএনপির সময়ে বাংলাদেশের সাংবাদিকতা এত নিরবিচ্ছিন্ন ছিল, যেহেতু চমৎকার ছিল, মানে তারেক রহমানের সামনে বক্তব্য দিচ্ছেন মতি ভাই। এখন তো আমি এটা শুনে তো মোটামুটি রীতিমতো ভরকে গেছি, কারণ তারেক রহমানের সময় প্রথম আলো বাহির হয়েছে, কিন্তু ওই সময়ে কিন্তু আমি প্রথম আলোয় কাজ করি, ওই সময় আমি প্রথম আলোয় কাজ করি প্রতিনিধি হিসেবে। কি পরিমাণ সাফারার ছিলাম আমি বুঝাতে পারবো না আপনাকে প্রতিনিধি হিসেবে। কিন্তু তারেক রহমানের ভূয়সী, আজকে বলছেন বিএনপির ভূয়সী প্রশংসা করছেন, যে বিএনপির সময় এইরকম অবস্থা ছিল না, আমরা স্বাধীনভাবে লিখতে পারতাম, কথা বলতে পারতাম, ইয়ে করতে পারতাম, কিন্তু গত 15 বছর সাংবাদিকতা ছিল না। একদম কি পরিমাণ আমি কখন ব্যক্তিগত করিনি, কিন্তু কি পরিমাণ, কেন বলবো না, কারণ উনি পার্টিকে পর্যন্ত ওনার ব্যক্তিগত জীবনের জন্য ব্যবহার করছে। কেমনে বলবো? ওনার কিন্তু একটা রক্তের মধ্যে একটা প্রবলেম আছে, যে রক্ত ট্রান্সফিউশন করতে হয়, এখন করতে হয় কিনা জানি না। ওনার বিভিন্ন জায়গায় এরকম সাদা হয়ে যেত আমরা, ঠিক আছে। তো ওনার কমিউনিস্ট পার্টি থাকা করেন কতবার, এখন কমিউনিস্ট পার্টির ওই সময় নেতারা যে জিজ্ঞেস করেন কতবার উনি ইয়েতে গিয়ে রাশিয়া গিয়ে, এই যে দেখেন বিমান ভাড়া দিয়ে রাশিয়া গিয়ে রক্তের ট্রান্সফিউশন করাইতেন। যখন গ্লাসনস্ট পেরেস্ট্রয়িকা দিয়ে পার্টি ধ্বংস করে দিলেন, এরপরও সিপিআইএম পশ্চিমবঙ্গে সিপিআইএম এর মাধ্যমে পশ্চিমবঙ্গে ব্লাড ট্রান্সমিশন করাইতেন। পার্টি ধ্বংস করে দেওয়ার পর সিপিআইএম তাকে কিন্তু হেল্প করছে। সিপিআইএম জ্যোতি বসুর পার্টি, দে হেল্প ইট। বাট শেখ মুজিব তার অন্তর থেকে সবসময় কিন্তু সিপিআইএম কে ধ্বংস করার জন্য কিন্তু ওর রক্ত কিন্তু ঠিকই নিছে, ওর বডিতে কিন্তু এদেরই রক্ত, কমিউনিস্টদেরই রক্ত। ওনার বডিতে যদি রক্ত থাকে, ওনার নিজের রক্ত তো নাই। ওনার আল্লাহতে, ওনার খোদা যদি থাকে, ওনার বাবা মা যে রক্ত ওনাকে দিয়েছে, সে রক্ত তো ওনার শরীরে নাই। ইট ডাজন্ট হ্যাভ ইট। আমি জেনে শুনে তথ্যটা দিচ্ছি আপনাকে, ইট ডাজন্ট হ্যাভ ইট।
আছে কাদের? গণমানুষের, সাধারণ মানুষের, কমিউনিস্ট পার্টির সদস্যদের রক্ত ওনার শরীরের মধ্যে আছে। সেটা পশ্চিমবঙ্গের সিপিআইএম এর আছে, রাশিয়ার লোকজনের আছে, বাংলাদেশের লোকজনের আছে। আচ্ছা, এই লোকটা সারাক্ষণ এই সেই গ্লাসনোস্ট পেরেস্তে দিয়ে শুরু করে কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করার জন্য সবসময় কাজ করেছে। আমি কমিউনিস্ট পার্টি ধ্বংস করা, সে মতের পার্থক্য হলে আপনি পার্টি ছেড়ে চলে যাবেন, কিন্তু আপনি ধ্বংস করছেন। আপনি একটা প্রতিষ্ঠান একতা ধ্বংস করছেন, আপনি একটা প্রতিষ্ঠান আজকের কাগজ ধ্বংস করার চেষ্টা করছেন, আপনি একটা প্রতিষ্ঠান ভোরের কাগজ ধ্বংস করার চেষ্টা করছেন, শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, শুধুমাত্র টাকা টাকা। তাইলে বাংলাদেশের সাংবাদিকতা গঠনমূলক সাংবাদিকতা নাই, যখন যে আসবে তার দিকে ঝুঁকে সাংবাদিকতা। এখন তারেক রহমান মতিবাহিত বলেছেন যে ইতিমধ্যে জরিপে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। সুতরাং এগুলো উনি বলছেন আজকে বক্তব্যে, ঠিক আছে? উনি তো বলতে পারেন, ওনার উনি কদিন বাদে জরিপ করে দিবেন, যে চিন্তা নাই, উনিও একটা জরিপ করা দিবেন। একেবারে ওনার পত্রিকায় তো ওই জরিপ ছাপা হয়েছে, যে কি জানি জরিপটা নিয়ে আমরা আলোচনা করছিলাম একবার সামান্য, ওই সংস্থা নিয়ে, জরিপ যে সংস্থা করছিল, হ্যাঁ, এইটা নিয়ে। যাক, আমরা আসলে অনেক আলোচনা করলাম, বিষয়টা তুললাম এই কারণে যে গণমাধ্যমে এমন একটা বিষয়, যার স্পর্শকাতর বিষয় আপনি উঠেছেন। না, গণমাধ্যমের বিষয়টা আলোচনা করা খুব দরকার ছিল, কারণ তারেক রহমান আসতেছেন দেশে, দেশের সকল গণমাধ্যমের প্রধান ব্যক্তিরা গিয়ে তারেক রহমানকে বাঁশ দিবে এরা। কারণ কি বাঁশ দিবে কেন জানো? আবার পরবর্তী একটা সুশীল সরকারের জন্য। কারণ সুশীল সরকার আসলে তো তাদের সবচেয়ে, তারা খুব আনন্দে থাকে। ও না না, এটা তো গুরুত্বপূর্ণ জিনিস, আমি মিস করছি, আপনি খেয়াল করছেন কিনা? মতিবাই তো বলছেন রাজনৈতিক নেতৃত্বের কোনো বিকল্প নাই, দেশের এই সংকট দূর করতে রাজনৈতিক নেতৃত্বের কোনো বিকল্প নাই। ও তাই নাকি? তাহলে সুশীলদের পক্ষ ত্যাগ করছেন উনি? এটাই তো বলছেন উনি পরিষ্কার। এখন ইউনূসের বাঁশ খেয়ে এখন সুশীলদের পক্ষ ত্যাগই তার জীবনের ভরসা। তার জীবনের শেষ দিনে উনি পক্ষ ত্যাগ করবেন, এতে কোনো সন্দেহ নাই। উনি তো পক্ষ ত্যাগ করে ওনার ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। এবং উনি বলেছেন যে এই রাজনৈতিক নেতৃত্বের কোনো বিকল্প নাই এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, এর জন্য রাজনৈতিক নেতৃত্ব দরকার, সঠিক নেতৃত্ব দরকার, এগুলা বলছেন। সুশীলদের কথা বলেন নাই যে সুশীলরা জাতিকে ঐক্যবদ্ধ করবে, সুশীলরা জাতিকে বিভক্ত করছে, বহুধা বিভক্ত করে ফেলছে। ইউনূস সাহেব তো কত ভাগে বিভক্ত করছেন জাতিকে। হ্যাঁ, জঙ্গি জাতি, তারপরে আওয়ামী লীগ জাতি, বিএনপি জাতি, এই জাতি সেই জাতি, নানা জাতি বিভক্ত করে ফেলছেন। অনেকে কমেন্ট করছেন। আমরা শেষ পর্যায়ে আসছি। সাংবাদিক নুরুল কবির বললেন, গত কয়েক বছরে আমি এত মন্ত্রীকে এত ফোন দেইনি, যত ফোন কয়েক মিনিটে দিছি উপদেষ্টাদের, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। সেদিন উনি জানেন না যে এটা ইউনূসের সরকারের একাংশ এই কাজটা করেছে, ইউনূস সহ। এটা তো কালকে আপনারা বলছি, আমি ডিটেইল বলছি যে ওরা ভেতর থেকে চাইছে যে এরকম ঘটনা ঘটে, খালি ওদের ব্যর্থতা ঢাকার জন্য। মানে ওদের তো ইকোনমিক যে ব্যর্থতা, এই ব্যর্থতা যদি এখন সামনে পত্রিকাগুলো এক্সপোজ করা শুরু করার সাহস পাইলে দেখতে পাবেন যে এর তলা থেকে চেয়ার না, টুল মূল যা আছে সব ছুড়ে, মানে পিড়িও পাবেন, বসার জন্য পিড়ে পাবে না, ওরা ওই ইয়েতে বসায় দিতে হবে, জমির আইলে নিয়ে বসে থাকতে হবে তার। গদি তো গেছেই, যদি এই জন্য সে এই ঘটনাগুলি ঘটে।